Hi students, welcome to my channel. Today we will discuss about the chapter redox reaction from class 11. redox reaction বলতে আমরা কি বুঝি? যে সমস্ত রিঅ্যাকশনের মধ্যে জারণ এবং বিজারণ উভয় বিক্রিয়াই একই সাথে ঘটে তাদেরকে বলা হয় redox reaction. So those reaction which involve অক্সিডেশন অ্যান্ড রিডাকশান বোথ সাইমালটেনিয়াসলি, দুটোই কিন্তু একই সঙ্গে হবে, অক্সিডেশন এবং রিডাকশান, সেই সমস্ত বিক্রিয়াগুলোকেই বলা হয় রেডক্স রিয়াকশান। এখন অক্সিডেশন রিয়াকশান বলতে আমরা কি জানি? ইন মডার্ন কনসেপ্ট oxidation reaction are those which involve electron loss by an element. So in modern concept, reaction which involve loss of electron by an element. যেমন দেখো সোডিয়াম ইলেকট্রন লস করে তৈরি করে সোডিয়াম ক্যাটায়ন। তাহলে এই রিয়াকশানে যেহেতু সোডিয়ামটা ইলেকট্রন লস করছে, সেই জন্য এই রিয়াকশানকে বলবো আমরা অক্সিডেশন রিয়াকশান। এবং যে এলিমেন্টের অক্সিডেশন হচ্ছে তাকে বলা হয় রিডিউসিং এজেন্ট। সোডিয়ামটা এখানে রিডিউসিং এজেন্ট। আবার আরও একটা এক্সাম্পল আমরা নিতে পারি, যেমন সাপোজ ধরো ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করে তৈরি করছে Mg2+ ক্যাটায়ন। তাহলে এই রিয়াকশানেও কিন্তু ইলেকট্রন লস হচ্ছে। সো দিস রিয়াকশন ইজ অলসো অ্যান অক্সিডেশন রিয়াকশন, হেয়ার ম্যাগনেসিয়াম ইজ দ্য রিডিউসিং এজেন্ট। এবার দেখো রিডাকশন রিয়াকশন বলতে আমরা কি বুঝি? Reduction reaction are those in which electron gain by an element. So in modern concept, reaction which involve gain of electron by an element. যেমন দেখো Fe3+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ইলেকট্রন গেন করে ফর্ম করে Fe2+। সো এই রিয়াকশানে কি হচ্ছে? ইলেকট্রন গেন হচ্ছে। সো দিস রিয়াকশান ইজ কল্ড রিডাকশান রিয়াকশান। এবং যার রিডাকশান হচ্ছে তাকেই বলা হয় অক্সিডাইজিং এজেন্ট। সো এখানে Fe3+টা হলো অক্সিডাইজিং এজেন্ট। আবার দেখো Cl- ক্লোরাইড আয়ন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে করে ফর্ম করছে ক্লোরিন Cl। তাহলে আমরা যদি এখানে দুটো Cl- দিয়ে দিই, সো দুটো ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করছে করে ফর্ম করছে ক্লোরিন গ্যাস। সো এই রিয়াকশানেও কিন্তু ইলেকট্রন যেহেতু গেন হচ্ছে, সো দিস রিয়াকশান অলসো কল্ড রিডাকশান রিয়াকশান। এবং এখানে Cl- কি হলো তাহলে? দ্যাট ইজ অক্সিডাইজিং এজেন্ট। যে সমস্ত রিয়াকশানে এই অক্সিডেশন এবং রিডাকশান উভয় প্রকার বিক্রিয়ায় সাইমালটেনিয়াসলি হয় তাদেরকে বলা হয় রেডক্স রিয়াকশান। তো রেডক্স রিয়াকশানে কি হয়? যে ওয়ান হাফে অক্সিডেশন হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম অ্যানাদার হাফে রিডাকশান হচ্ছে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি যে কপার 2+ ম্যাগনেসিয়াম কি ফর্ম করছে? ম্যাগনেসিয়াম 2+ কপার। সো দেখো
এই যে রিয়াকশানটা, এই রিয়াকশানে কি হচ্ছে দেখো, একটা হাফে কপার 2+টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ফর্ম করছে কপার, এবং অ্যানাদার হাফে ম্যাগনেসিয়ামটা ইলেকট্রন বর্জন করে ফর্ম করছে Mg2+। সো একটা হাফে কি হচ্ছে, যেহেতু এখানে ইলেকট্রন গেইন হচ্ছে, তার মানে এই রিয়াকশনটাকে আমরা কি বলবো, দ্যাট ইজ রিডাকশন রিয়াকশন। সো দ্যাট ইজ রিডাকশন রিয়াকশন। এবং এই হাফে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, যেহেতু ইলেকট্রন লুজ হচ্ছে, লস হওয়া মানেই হচ্ছে দ্যাট ইজ অক্সিডেশন রিয়াকশন। সো একটা রিয়াকশনকে আমরা দুটো হাফে ভাগ করছি, একটা হাফে রিডাকশন হচ্ছে এবং অ্যানাদার হাফে অক্সিডেশন হচ্ছে, এবং এই দুটোই কিন্তু একই সাথে হচ্ছে। সেই কারণে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে আমরা বলবো দ্যাট ইজ কল্ড এ রেডক্স রিয়াকশন। রেডক্স রিয়াকশনকে আমরা অন্যভাবেও সংজ্ঞায়িত করতে পারি। কি সেটা? দোজ রিয়াকশন ইন হুইচ ইনক্রিজ অর ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার অফ সেম অর ডিফারেন্ট অ্যাটম অকার্স আর নোন অ্যাজ রেডক্স রিয়াকশন। মানে কি বলছে, যে সেম অথবা ডিফারেন্ট অ্যাটমের যে অক্সিডেশন নাম্বারটা, সেই অক্সিডেশন নাম্বারটা ইনক্রিজও করতে পারে আবার ডিক্রিজও করে। যে সমস্ত রিয়াকশানে এই ধরনের ঘটনা ঘটে, যে অক্সিডেশন নাম্বারটা ইনক্রিজ করছে এবং ডিক্রিজ করছে, তাদেরকেই বলা হয় রেডক্স রিয়াকশন। এখন কোশ্চেন হচ্ছে, এই অক্সিডেশন নাম্বারটা কি অ্যাকচুয়ালি? সো আমরা এখন জানি যে এই অক্সিডেশন নাম্বারটা কি। অক্সিডেশন নাম্বার, আমরা সংক্ষেপে এটাকে ON দিয়ে প্রকাশ করছি, অক্সিডেশন নাম্বার। সো অক্সিডেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট in a compound represent the number of electron lost or gain during its chemical change from free state into that compound. অক্সিডেশন নাম্বারটা কি? অক্সিডেশন নাম্বার হলো যে একটা এলিমেন্ট ফ্রি স্টেট থেকে যখন একটা কম্পাউন্ড তৈরি করছে, সেক্ষেত্রে সে কতগুলো ইলেকট্রন গ্রহণ কিংবা বর্জন করছে, সেই সংখ্যাটাকেই বলা হয় ওই মৌলের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। এই জারণ সংখ্যাটা অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। এই জারণ সংখ্যার মানটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ইভেন জিরো হতে পারে। তাহলে অক্সিডেশন যে নাম্বার, সেই অক্সিডেশন নাম্বার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। এই অক্সিডেশন নাম্বারটা হাইপোথেটিক্যালও হয়, আবার রিয়েল নাম্বারও হয়। তাহলে পজিটিভ, নেগেটিভ এবং জিরো, যেমন দেখো আমরা একটা কম্পাউন্ড লিখছি নিকেল টেট্রাকার্বনিল। নিকেল টেট্রাকার্বনিল কম্পাউন্ডটার মধ্যে নিকেলের যে অক্সিডেশন নাম্বার, সেই অক্সিডেশন নাম্বারটা জিরো। আবার দেখো H2S, H2S এর মধ্যে সালফারের যে অক্সিডেশন নাম্বার, সেটা হলো -2। ওয়াটারের মধ্যে হাইড্রোজেনের যে অক্সিডেশন নাম্বার, সেটা হলো +1। তাহলে অক্সিডেশন নাম্বারটা কি হতে পারে? কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বারটা জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। সেম এলিমেন্ট যখন ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি করে, সেই ডিফারেন্ট কম্পাউন্ডে ওই এলিমেন্টের অক্সিডেশন নাম্বারটাও আলাদা হতে পারে। যেমন দেখো সালফারের আমি কিছু কম্পাউন্ড লিখছি, যেমন সাপোজ H2S, SO2, H2SO4। তাহলে H2S কম্পাউন্ডের মধ্যে সালফারের যে অক্সিডেশন নাম্বার, সেই সালফারের অক্সিডেশন নাম্বারটা হচ্ছে -2। SO2-র মধ্যে সালফারের অক্সিডেশন নাম্বার হলো +4, আবার H2SO4 এর মধ্যে সালফারের অক্সিডেশন নাম্বার +6।
একই এলিমেন্ট যখন আলাদা আলাদা যৌগ তৈরি করে সেই যৌগগুলোর মধ্যে ওই এলিমেন্টটার অক্সিডেশন নাম্বারও কিন্তু আলাদা হতে পারে। এখন আমরা শিখব এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কি করে ফাইন্ড করতে হয়। এই অক্সিডেশন নাম্বার ফাইন্ড করতে গেলে যে 10টা বেসিক রুল আমাকে মনে রেখে দিতে হবে সেগুলি আমরা একের পর এক আলোচনা করব। তাহলে সাম হেল্পিং রুল ফর ক্যালকুলেটিং অক্সিডেশন নাম্বার। প্রথম যে রুলটা আসছে যে অক্সিডেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইন ফ্রি স্টেট ইজ 0। কোনো মৌল যদি মুক্ত অবস্থায় থাকে সেই মৌলের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কিন্তু 0 হবে। মনে করো জিঙ্ক, এই জিঙ্কটা কিন্তু ফ্রি স্টেট অবস্থায় আছে, মুক্ত অবস্থায় আছে, এক্ষেত্রে জিঙ্কের অক্সিডেশন নাম্বার কত হবে? 0, এবং এই সংখ্যাটাকে আমরা জিঙ্কের মাথায় লিখব। দ্যাট মিনস জিঙ্কের অক্সিডেশন নাম্বার ইজ 0। জিঙ্কটা যখন একটা কম্পাউন্ড তৈরি করলো ZnCl2 জিঙ্ক ক্লোরাইড, এখানে কিন্তু জিঙ্কটা ক্লোরিনের সঙ্গে যুক্ত অবস্থায় আছে, মানে মুক্ত অবস্থায় নেই। মুক্ত অবস্থায় না থাকার জন্য এই জিঙ্কের অক্সিডেশন নাম্বার কিন্তু 0 হবে না। যদি জিঙ্কটা মুক্ত অবস্থায় থাকে তখন সেক্ষেত্রে তার অক্সিডেশন নাম্বার 0। সিমিলারলি কপার কিংবা সোডিয়াম, এরা যদি ফ্রি স্টেটে থাকে, সেই ফ্রি স্টেটে থাকা অবস্থায় এদের অক্সিডেশন নাম্বার অলওয়েজ 0 হবে। সেকেন্ড যে বেসিক রুলটা আমাদের মনে রেখে দিতে হবে সেটা হলো কি, অক্সিডেশন নাম্বার অফ অ্যান অ্যাটম প্রেজেন্ট ইন হোমোঅ্যাটমিক মলিকুল ইজ 0। হোমোঅ্যাটমিক মলিকুল বলতে আমরা কি বুঝি? যে সমস্ত মলিকুল একই প্রকার অ্যাটম দ্বারা গঠিত। যেমন দেখো হাইড্রোজেন, তাহলে H2 গ্যাস, এটা একটা মলিকুল, কিংবা অক্সিজেন কিংবা নাইট্রোজেন, এই সমস্ত যে মলিকুলগুলো আছে এগুলো একই প্রকার অ্যাটম দ্বারা তৈরি হয়েছে। এখানে হাইড্রোজেনের 2টো অ্যাটম যুক্ত হয়ে হাইড্রোজেন মলিকুলটা তৈরি করেছে। এই হোমোঅ্যাটমিক যে মলিকুলগুলো আছে, এই হোমোঅ্যাটমিক মলিকুলে অ্যাটমের অক্সিডেশন নাম্বারটা কত হবে? 0 হবে। তার মানে এখানে যদি আমাদের কোশ্চেন করে যে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত? 0। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? 0। নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত? 0। তাহলে না, অক্সিডেশন নাম্বার অফ অ্যান অ্যাটম প্রেজেন্ট ইন হোমোঅ্যাটমিক মলিকুল ইজ 0। 3 নম্বর রুলে আসছি যে অক্সিডেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইন এনি অফ ইটস অ্যালোট্রপিক ফর্ম ইজ 0। তার মানে কোনো একটা এলিমেন্ট যদি অ্যালোট্রপিক মানে কি? অ্যালোট্রপিক মানে হচ্ছে বহুরূপতা, তাহলে তার বহুরূপতা ফর্মে থাকে তখন ওই এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কিন্তু 0 হবে। যেমন দেখো কার্বনটা যদি ডায়মন্ড ফর্মে থাকে, কিংবা কার্বনটা যদি গ্রাফাইট ফর্মে থাকে, সালফার যদি মনোক্লিনিক ফর্মে থাকে, কিংবা সালফার যদি রম্বিক ফর্মে থাকে, তাহলে এগুলো সবই কিন্তু, এটা হচ্ছে সালফারের বহুরূপ, যে সালফার মনোক্লিনিক সালফার, রম্বিক সালফার। একইভাবে কার্বনের বহুরূপ কি আছে? ডায়মন্ড, গ্রাফাইট। এই সমস্ত এলিমেন্টগুলোর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বারটা কিন্তু 0 হবে। সো এখানে কার্বনের অক্সিডেশন নাম্বারও 0, সালফারের অক্সিডেশন নাম্বারও 0। সেই জন্য বলছে অক্সিডেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইন এনি অফ ইটস অ্যালোট্রপিক ফর্ম ইজ 0। 4 রুল আসছে যে অক্সিডেশন নাম্বার অফ অল দ্য কম্পোনেন্টস অফ অ্যান অ্যালয় ইজ 0। অ্যালয় মানে কি? অ্যালয় মানে হচ্ছে ধাতু সংকর। তাহলে ধাতু সংকর যে সমস্ত উপাদান দিয়ে তৈরি হয় সেই সমস্ত এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কিন্তু সবারই 0 হবে। যেমন দেখো জিঙ্ক অ্যামালগাম একটা ধাতু সংকর, এখানে যদি আমাদের কোশ্চেন করে জিঙ্কের অক্সিডেশন নাম্বার কত হবে? 0 হবে। মার্কারির অক্সিডেশন নাম্বার কত হবে? 0 হবে। তাহলে কোনো একটা ধাতু সংকর যে সমস্ত উপাদান দ্বারা তৈরি সেই সমস্ত উপাদানের অক্সিডেশন নাম্বার কিন্তু অলওয়েজ 0। এবার আসছে 5th রুলে, অক্সিডেশন নাম্বার অফ নিউট্রাল মলিকুল। যে সমস্ত মলিকুলগুলো নিউট্রাল সেই নিউট্রাল মলিকুলের অক্সিডেশন নাম্বার 0। যেমন মনে করো ওয়াটার, ওয়াটারটা কিন্তু একটা নিউট্রাল মলিকুল, কিংবা অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এগুলো সবই কিন্তু নিউট্রাল মলিকুল, কারণ এরা কোনো চার্জ বহন করে না। তাহলে যেহেতু এই মলিকুলগুলো নিউট্রাল, এই মলিকুলের অক্সিডেশন নাম্বারটা কত হবে? 0। তার মানে জলের অক্সিডেশন নাম্বার কত? 0। অ্যামোনিয়ার অক্সিডেশন নাম্বার 0, কার্বন মনোক্সাইডের 0, H2SO4 এর 0, পটাশিয়াম ডাইক্রোমেটের 0, KMnO4 এর 0। এই সমস্ত যে যৌগগুলো যারা
প্রসম তাদের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বারটা 0 হয়। 6th রুল আসছে, অক্সিডেশন নাম্বার অফ ফ্লুরিন ইন অল ইটস কম্পাউন্ড ইজ -1। ফ্লুরিনের যত কম্পাউন্ড আছে সমস্ত কম্পাউন্ডে ফ্লুরিনের অক্সিডেশন নাম্বার -1 হবে। তাহলে ফ্লুরিনের যতগুলো কম্পাউন্ড সমস্ত ক্ষেত্রে কিন্তু তার অক্সিডেশন নাম্বার -1। 7th রুল কি বলছে, যে অক্সিডেশন নাম্বার অফ গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 এলিমেন্টস আর +1 অ্যান্ড +2 রেসপেক্টিভলি। তার মানে কি, গ্রুপ 1 এর যতগুলো এলিমেন্ট আছে তাদের সবারই অক্সিডেশন নাম্বার +1, এবং গ্রুপ 2 এর যত এলিমেন্ট আছে সবারই অক্সিডেশন নাম্বার +2। গ্রুপ 1 এ কে কে এলিমেন্ট আছে? গ্রুপ 1 এ আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ফ্রান্সিয়ামটা লিখলাম না, কারণ ওরা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। গ্রুপ 2 তে কোন এলিমেন্টগুলো আছে? গ্রুপ 2 এলিমেন্ট যেগুলো আছে সেগুলো কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম অ্যান্ড রেডিয়ামটাও রেডিও অ্যাক্টিভ, তাই আমরা রেডিয়ামটাকে বাদ দিলাম। তাহলে এই যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 যে এলিমেন্ট, এরা যখন যৌগ তৈরি করবে, আমার লিথিয়ামের যৌগ কিংবা সোডিয়ামের যৌগ কিংবা পটাশিয়ামের যৌগ, সেই সমস্ত যৌগে এই গ্রুপ 1 এর যে মেটালগুলো আছে এদের অক্সিডেশন নাম্বার কত হবে? +1 হবে। এবং গ্রুপ 2 যে এলিমেন্টগুলো আছে এগুলো যখন যৌগ তৈরি করবে ওই সমস্ত যৌগে এই গ্রুপ 2 এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কত হবে? +2। নাম্বার 8 রুল, অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন ইন মোস্ট অফ ইটস কম্পাউন্ড আর +1। তার মানে হাইড্রোজেনের যত কম্পাউন্ড আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই সমস্ত যৌগে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বারটা +1 হয়। যেমন দেখো, হাইড্রোজেনের একটা কম্পাউন্ড ওয়াটার, ওয়াটারে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত? +1। কিংবা H2SO4, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত? +1। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রোজেনের যে যৌগগুলো আছে তাদের অক্সিডেশন নাম্বার +1 হয় হাইড্রোজেনের ক্ষেত্রে। ব্যতিক্রম আছে, এক্সেপশন। এই হাইড্রোজেনগুলো যখন হাইড্রাইড কম্পাউন্ড তৈরি করে, এই গ্রুপ 1 এবং গ্রুপ 2 মেটালের সঙ্গে যখন কম্পাউন্ড তৈরি করে হাইড্রোজেন, সেই কম্পাউন্ডগুলোকে বলা হয় হাইড্রাইড কম্পাউন্ড। এই হাইড্রাইড কম্পাউন্ড যদি তৈরি হয় সেখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বারটা -1 হয়। যেমন দেখো, সোডিয়াম হাইড্রাইড কিংবা ক্যালসিয়াম হাইড্রাইড, এই সমস্ত যৌগে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বারটা -1। 9th রুল আসছে, অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন মোস্ট অফ ইটস কম্পাউন্ড আর -2। অক্সিজেনের যত কম্পাউন্ড আছে সেই সমস্ত যৌগে ম্যাক্সিমাম ক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা -2 হয়। যেমন দেখো, এখানে জল আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি, জলে কিন্তু অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2। কিংবা এখানে সালফিউরিক অ্যাসিডও এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম, এই সালফিউরিক অ্যাসিডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2। এক্ষেত্রেও কিন্তু কিছু এক্সেপশন লক্ষ্য করা যায়। যখন পারক্সাইড যৌগ তৈরি হয়, এই যে আয়নটা এটাকে বলা হয় পারক্সাইড আয়ন, O2 2-। O2 2- আয়নটাকে বলা হয় পারক্সাইড আয়ন। এই পারক্সাইড আয়নে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা হয় -1। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি বেরিয়াম পারক্সাইড কিংবা হাইড্রোজেন পারক্সাইড, এগুলো হচ্ছে পারক্সাইড যৌগ। এই পারক্সাইড যৌগগুলোতে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা কত হবে? -1। নেক্সট, সুপার অক্সাইড। সুপার অক্সাইড কোন আয়নটাকে বলছে? O2-। এই আয়নটাকে বলা হয় সুপার অক্সাইড আয়ন। এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা -1/2 হয়। দেখো, আমরা আগে পড়েছি যে অক্সিডেশন নাম্বার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে। এখানে একটা এক্সাম্পল পেলাম যেখানে অক্সিডেশন নাম্বারটা ফ্র্যাকশনাল হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হবে? -1/2। যেমন পটাশিয়াম সুপার অক্সাইড KO2 যে কম্পাউন্ডটা, সেখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা কত হবে? -1/2 হবে। নাম্বার 3, ওজোনাইট।
O3 মাইনাস, এই আয়নটাকে বলা হয় ওজোনাইড আয়ন, এবং ওজোনাইড কম্পাউন্ডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হবে -1/3। তাহলে এক্ষেত্রেও দেখলাম যে অক্সিডেশন নাম্বারটা ফ্র্যাকশনাল হয়েছে। আরও কিছু অক্সিজেনের এক্সেপশনাল দেখে রাখি। নাম্বার 4, অক্সিজেন ডাইফ্লুরাইড OF, এই যৌগটার নাম হচ্ছে অক্সিজেন ডাইফ্লুরাইড। এক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা হবে +2। তাহলে দেখো অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কিন্তু পজিটিভও হতে পারে। কোন কম্পাউন্ডে? অক্সিজেন ডাইফ্লুরাইড কম্পাউন্ডে। অক্সিজেন ডাইফ্লুরাইড কম্পাউন্ডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার +2। আবার ডাইঅক্সিজেন ডাইফ্লুরাইড O2F2, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ডাইঅক্সিজেন ডাইফ্লুরাইড। এই কম্পাউন্ডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হলো +1। তাহলে দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা -2 হয়। কিছু ব্যতিক্রম আছে, যেমন পারঅক্সাইডের ক্ষেত্রে -1, সুপার অক্সাইডের ক্ষেত্রে -1/2, ওজোনাইড কম্পাউন্ডের ক্ষেত্রে -1/3, অক্সিজেন ডাইফ্লুরাইডে +2 এবং ডাইঅক্সিজেন ডাইফ্লুরাইডে +1। নাম্বার 10th রুল। 10th রুল কি বলছে? যে অক্সিডেশন নাম্বার অফ আয়নস আর ইকুয়াল টু ইটস চার্জ। কোনো একটা আয়নের অক্সিডেশন নাম্বার তার চার্জের সঙ্গে ইকুয়াল হবে। যেমন আমরা একটা আয়ন নিয়ে নিচ্ছি, সালফেট আয়ন, SO4 আয়নটা সালফেট আয়ন। আমাকে যদি এখন কোশ্চেন করে এই যে সালফেট আয়নটা আছে এর অক্সিডেশন নাম্বার কত, এর অক্সিডেশন নাম্বার হবে -2। তাহলে আয়নের অক্সিডেশন নাম্বারটা তার চার্জের সঙ্গে সমান হয়। ক্লোরাইড অ্যানায়ন, ক্লোরাইড অ্যানায়নের অক্সিডেশন নাম্বার কত হবে? দ্যাট ইজ -1। সোডিয়াম আয়ন, সোডিয়াম প্লাস আয়ন, এর অক্সিডেশন নাম্বার কত হবে? +1। কিংবা ক্যালসিয়াম 2+ আয়ন, এর অক্সিডেশন নাম্বার কত হবে? +2। অ্যামোনিয়াম আয়ন, NH4+ আয়ন, এখানে অ্যামোনিয়াম আয়নের অক্সিডেশন নাম্বার কত হবে? +1। সো আয়নের অক্সিডেশন নাম্বার তার চার্জের সঙ্গে ইকুয়াল হয়। এই 10টা বেসিক রুল আছে, যে রুলকে অ্যাপ্লাই করে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে আমরা একটা অজানা এলিমেন্টের অক্সিডেশন নাম্বারটা কিন্তু নির্ণয় করতে পারি। এই 10টা বেসিক রুল ছাড়াও আমরা আরও কিছু ট্রিক্স শিখে রাখবো, যেগুলো আমাদের অক্সিডেশন নাম্বার নির্ণয়ের ক্ষেত্রে কাজে দেবে। দেখো, প্রথম আসছি কোভ্যালেন্ট কম্পাউন্ড। একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড যখন ফর্ম হয় তখন আমরা হেটারোঅ্যাটমিক মলিকুলের কথা আলোচনা করছি, হোমো অ্যাটমিক নয়, মানে আলাদা আলাদা অ্যাটম দ্বারা ফর্ম করে। মনে করো একটা মলিকুল এইরকম আছে AB। AB হলো একটা মলিকুল যেখানে দুটো আলাদা আলাদা অ্যাটম দ্বারা এই কোভ্যালেন্ট কম্পাউন্ডটা তৈরি হয়েছে, এবং এখানে বি এর ইলেকট্রোনেগেটিভিটি ইজ গ্রেটার দ্যান এ। আমরা ধরে নিলাম কি, যে বি যে এলিমেন্টটা আছে তার ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা এর থেকে বেশি। এখন এবির মধ্যে কি হতে পারে? সিঙ্গেল বন্ড হতে পারে, মানে এ এবং বি যে অ্যাটমটা আছে সেই দুটো পরস্পরের সঙ্গে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত, কিংবা এ এবং বিটা ডাবল বন্ড দ্বারা যুক্ত, কিংবা হতে পারে এ এবং বিটা ট্রিপল বন্ড দ্বারা যুক্ত। তাহলে এবি যে কোভ্যালেন্ট কম্পাউন্ডটা আছে সেই কোভ্যালেন্ট কম্পাউন্ডে আমরা দেখলাম যে বি এর ইলেকট্রোনেগেটিভিটি এর থেকে বেশি। তার মানে বিটা কি করবে? ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নেবে। এখন দেখো, যেহেতু এ এবং বি সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত, তাহলে এক্ষেত্রে বি এর যে অক্সিডেশন নাম্বার সেটা কত হবে? এই বন্ডটাকে নিজের দিকে টেনে নিচ্ছে, কটা বন্ডকে টানছে? একটা বন্ডকে, সেই জন্য এটার অক্সিডেশন নাম্বার হবে -1। যে টানবে তার ক্ষেত্রে মাইনাস, এবং যেখান থেকে টানবে তার ক্ষেত্রে প্লাস। তো এইটা যদি -1 হয়, এটা হবে +1। তার মানে বি এর অক্সিডেশন নাম্বার এক্ষেত্রে কত হলো? -1, এবং এর অক্সিডেশন নাম্বারটা কত হলো? +1। যেহেতু বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য বিটা নিজের দিকে ইলেকট্রন ডেনসিটি টেনে নিচ্ছে, সেই জন্য -1 +1, যেহেতু সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত। এবং এক্ষেত্রে দেখো ডাবল বন্ড দ্বারা যুক্ত, তাহলে বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ইলেকট্রন ডেনসিটি এদিকে চলে যাচ্ছে,
এই জন্য যেহেতু ডবল বন্ড দ্বারা যুক্ত, বি এর অক্সিডেশন নাম্বার এক্ষেত্রে হবে -2, এ এর হয়ে যাবে +2। এখানে দেখো এ এবং বি ট্রিপল বন্ড দ্বারা যুক্ত, তাহলে বি নিজের দিকে টেনে নেবে, যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বি এর বেশি, তাহলে যেহেতু ট্রিপল বন্ড দ্বারা যুক্ত, বি এর অক্সিডেশন নাম্বার হবে -3, এ এর হয়ে যাবে +3। যেমন দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো HCN আছে, হাইড্রোসায়ানিক অ্যাসিড, ইট ইজ হাইড্রোসায়ানিক অ্যাসিড। আমার এখানে ফাইন্ড করতে দিল যে কার্বনের অক্সিডেশন নাম্বারটা কত। এখানে দেখো কার্বন এবং নাইট্রোজেন ট্রিপল বন্ড দ্বারা যুক্ত আছে এবং নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কার্বনের থেকে বেশি, তাহলে নাইট্রোজেন ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নেবে। তাই যদি হয়, যেহেতু এটা ট্রিপল বন্ড দ্বারা যুক্ত, তাই নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার এখানে কত হবে -3, কার্বনের কত হয়ে গেল তাহলে +3। আবার দেখো কার্বন কিন্তু আরও একজনের সঙ্গে যুক্ত আছে, সেটাকে হাইড্রোজেন, এবং কি বন্ড দ্বারা যুক্ত আছে? সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত আছে। আমরা জানি যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতাটা হাইড্রোজেনের থেকে বেশি, তাহলে এক্ষেত্রে কার্বন নিজের দিকে টেনে নেবে। কার্বন যদি নিজের দিকে টেনে নেয়, যেহেতু সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত আছে, তাহলে এর অক্সিডেশন নাম্বার কত হবে? -1, এবং হাইড্রোজেনের কত হবে? +1। তাহলে আলটিমেট টোটাল যে কার্বনটা আছে তার অক্সিডেশন নাম্বারটা কত পেলাম? দেখো +3 -1, দ্যাট মিনস +2। তার মানে HCN কম্পাউন্ডে কার্বনের অক্সিডেশন নাম্বার তাহলে কত পেলাম আমরা? +2। এবার আসছি আমরা কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে কি হয়। দেখো এ এবং বি এর মধ্যে মনে করো যে কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়েছে। এই কোঅর্ডিনেট বন্ড যখন তৈরি হয়, তার অর্থ কি? যে এ তার দুটো ইলেকট্রন বি কে দিয়ে এ এবং বি এর মধ্যে একটা বন্ড তৈরি করে, কিংবা বি তার দুটো ইলেকট্রন এ কে দিয়ে এ এবং বি এর মধ্যে বন্ড তৈরি করে। এই কোঅর্ডিনেট বন্ডগুলোকে এরকম অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আমরা ধরে নিলাম যে এই যে এবি কম্পাউন্ডটা আছে, এখানে বি এর ইলেকট্রোনেগেটিভিটি ইজ গ্রেটার দ্যান এ। বি যে কম্পাউন্ডটা আছে তার ইলেকট্রোনেগেটিভিটি এর থেকে বেশি। এখন দেখো এ এবং বি এর মধ্যে কি ধরনের কোঅর্ডিনেট বন্ড হতে পারে? এ তার দুটো ইলেকট্রন বি কে দিয়ে দিল, দিয়ে এ এবং বি এর মধ্যে কোঅর্ডিনেট বন্ড তৈরি করলো, কিংবা এমন হতে পারে বি তার দুটো ইলেকট্রন এ কে দিয়ে এ এবং বি এর মধ্যে কোঅর্ডিনেট বন্ড তৈরি করলো। এবার দেখো আমরা কি বলেছি যে বি এর যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা কিন্তু এর থেকে বেশি, তাহলে ন্যাচারালি কি করবে? বি ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টানার চেষ্টা করবে। এক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। দেখো এর যে দুটো ইলেকট্রনটা বি কে দিয়ে এর মধ্যে এ এবং বি এর মধ্যে কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে, সেই কারণে বি এর যে অক্সিডেশন নাম্বার এক্ষেত্রে হবে -2, এবং এর যে অক্সিডেশন নাম্বার এক্ষেত্রে হবে +2। যেহেতু দুটো ইলেকট্রন বন্ড বি কে দিচ্ছে, তার মানে এই দুটো ইলেকট্রন কে টেনে নিচ্ছে? নিজের দিকে বি টেনে নিচ্ছে, সেই জন্য -2 এবং এর হয়ে যাবে +2। কিন্তু যদি উল্টো ঘটনাটা ঘটতো, বি তার দুটো ইলেকট্রন এ কে দিয়ে এ এবং বি এর মধ্যে কোঅর্ডিনেট বন্ড তৈরি করতো, তখন কি হতো? যেহেতু বি এর তড়িৎ ঋণাত্মকতাটা এর থেকে বেশি, তাহলে বি কিন্তু সহজে এ কে ইলেকট্রন ডেনসিটি দিতে চাইবে না। তা সত্ত্বেও কিন্তু এখানে বন্ড তৈরি হয়েছে, তার মানে এক্ষেত্রে অক্সিডেশন নাম্বারটা আমরা কি করব? নেগলেক্ট করে দেবো। মানে এর জন্য কোনো অক্সিডেশন নাম্বার ইজ নেগলেক্টেড। এখানে কিন্তু অক্সিডেশন নাম্বার এর কোনো পরিবর্তন হবে না। আমরা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। যেমন দেখো মনে করো সালফিউরিক অ্যাসিড H2SO4। সালফিউরিক অ্যাসিডের যদি আমরা গঠনটা দেখি, সালফিউরিক অ্যাসিডের গঠন হলো HOSOH। এখানে দুটো কোঅর্ডিনেট বন্ড থাকে। তোমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার এগুলো বিস্তারিত জানবে, কি করে এটা আমরা আঁকছি, এই স্ট্রাকচারটা কি করে ড্র করছি, সেটা কেমিক্যাল বন্ডিংয়ে শিখবে। এখন শুধু জেনে রাখো যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে এই ধরনের দুটো কোঅর্ডিনেট বন্ড আছে। এবার দেখো আমরা এখানে সালফারের অক্সিডেশন নাম্বারটা ফাইন্ড করছি। তাহলে
সালফার এবং অক্সিজেন কি বন্ড দ্বারা যুক্ত? সিঙ্গেল বন্ড। এটা কি ধরনের বন্ড? কোভ্যালেন্ট বন্ড। তাহলে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন ডেনসিটি টেনে নেওয়ার চেষ্টা করবে, তাহলে এক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হবে? -1। তাহলে সালফারের কত হয়ে গেল? +1। ঠিক একইভাবে এই অক্সিজেন এবং সালফার সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত, অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন ডেনসিটি টেনে নেওয়ার চেষ্টা করবে, যেহেতু সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত এটা -1, তাহলে সালফার কত হয়ে গেল? +1। এই সালফার এবং এই অক্সিজেন কি বন্ড দ্বারা যুক্ত? কোঅর্ডিনেট বন্ড দ্বারা যুক্ত, এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সালফার থেকে ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নিচ্ছে, তাহলে এই অক্সিজেন -2, সো সালফার +2। ঠিক একইভাবে এই সালফার এবং এই অক্সিজেনের মধ্যে অক্সিজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, এর নিজের দিকে ইলেকট্রন ডেনসিটি টেনে নিচ্ছে, কোঅর্ডিনেট বন্ডটা ওই দিকেই তৈরি হয়েছে, সেই জন্য এটার -2, সালফারের +2। সো দেখো আলটিমেট সালফারের যে অক্সিডেশন নাম্বারটা কত হয়ে গেল? তাহলে +1 +1 +2 +2, দ্যাট মিনস +6। তাহলে সালফারের অক্সিডেশন নাম্বারটা এখানে +6। আবার দেখো, মনে করো কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড যে যৌগটা, এই কার্বন মনোক্সাইডে কার্বনের সঙ্গে অক্সিজেন ডাবল বন্ড দ্বারা যুক্ত, এবং অক্সিজেনের একজোড়া ইলেকট্রন কার্বনকে দিয়ে কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটা ডেটিভ পাই বন্ড তৈরি হয়েছে। এটা কোঅর্ডিনেট বন্ড একটা, এটাকে বলা হয় ডেটিভ পাই বন্ড। এই ডেটিভ যে পাই বন্ডটা মানে কোঅর্ডিনেট যে বন্ডটা তৈরি হয়েছে, এটা কিন্তু অক্সিজেনের ইলেকট্রন কার্বনকে দিয়ে। এখন দেখো কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে অক্সিজেনটা নিজের দিকে ইলেকট্রন ডেনসিটি টেনে নিতে চাইবে, কিন্তু এক্ষেত্রে অন্য ঘটনা ঘটছে যে অক্সিজেনের ইলেকট্রন কার্বনকে দিয়ে বন্ড তৈরি হয়েছে, কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়েছে। তাই এই কোঅর্ডিনেট বন্ডের জন্য অক্সিডেশন নাম্বার আমরা কিন্তু ক্যালকুলেট করব না, সেটাকে আমরা নেগলেক্ট করবো, যেটা এখানে দেখে এলাম যে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল থেকে কম তড়িৎ ঋণাত্মক মৌলের দিকে যদি কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়, সেক্ষেত্রে অক্সিডেশন নাম্বারটা নেগলেক্ট করতে হয়। তাহলে শুধুমাত্র এই দুটো বন্ডের জন্য, যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই দুটো বন্ডটা নিজের দিকে টেনে নিচ্ছে, তো দ্যাট মিনস -2, কার্বনের হয়ে যাবে +2। তাহলে এই ক্ষেত্রে কার্বনের অক্সিডেশন নাম্বার +2। তাহলে এই দুটো রুলকে যদি আমরা মনে রেখে দিতে পারি, তাহলে কিন্তু অক্সিডেশন নির্ণয়ের ক্ষেত্রে, অক্সিডেশন নাম্বার নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা। অক্সিডেশন নাম্বার নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে বেসিক রুলগুলো শিখলাম, সেই রুলগুলোকে কাজে লাগিয়ে কিভাবে একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার নির্ণয় করতে হয়, এখন আমরা সেটা একটু দেখে নিই। দেখো এক্সাম্পল হিসেবে আমরা নিলাম পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। আমাকে এখানে বললো যে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা কত। এখন দেখো পটাশিয়াম মৌলটা হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট। গ্রুপ 1 এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কত হয়? +1। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়? -2। তাহলে পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার +1, এবং কটা পটাশিয়াম আছে এখানে? দুটো, সো +1 × 2 প্লাস ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার আমাকে নির্ণয় করতে দিয়েছে। আমরা তো জানি না যে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত, আমরা ধরে নিলাম ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার x। তাহলে কটা ক্রোমিয়াম আছে? 2, প্লাস অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2। কতগুলো অক্সিজেন আছে? 7টা। তাহলে এই টোটালটা যোগ করলে আমরা কি পাবো? এই যে পটাশিয়াম ডাইক্রোমেট আছে, এই পটাশিয়াম ডাইক্রোমেটের যৌগের অক্সিডেশন নাম্বার পাবো। এখন এই যৌগটা কি যৌগ? নিউট্রাল যৌগ, প্রশম অণু। তাহলে প্রশম অণুর অক্সিডেশন নাম্বার কত হয়? 0। তাহলে টোটালটা 0-র সঙ্গে সমান হবে। এখান থেকে যদি আমরা এক্সটা ক্যালকুলেট করি, এক্স এর মান হবে +6। সো এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা হবে +6। আবার দেখো, মনে করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে KMnO4। KMnO4 এ ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বারটা আমাকে নির্ণয় করতে দিয়েছে। তাহলে পটাশিয়াম কত হয়? +1। কটা আছে? একটাই আছে। ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার ধরে নিলাম x, কটা আছে? একটাই আছে। প্লাস অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2, কতগুলো আছে? 4টে আছে। টোটালটা যোগ করলে কতর সঙ্গে সমান হবে? 0। যেহেতু KMnO4টা একটা প্রশম অণু, তার অক্সিডেশন নাম্বারটা 0 হবে। সো এখান থেকে এক্সটা যদি নির্ণয় করি আমরা, এক্সটা কত বেরোবে? +7। সো KMnO4 কম্পাউন্ডে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার হলো +7। আরও কিছু এক্সাম্পল দেখি। মনে করো H2SO4। আমরা এক্ষুনি যে এক্সাম্পলটা দেখলাম সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডে সালফারের অক্সিডেশন নাম্বার আমাকে ফাইন্ড করতে দিয়েছে। আমরা যদি স্ট্রাকচার জেনে থাকি, তাহলে আগের উপায়ে আমরা সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফারের অক্সিডেশন নাম্বার নির্ণয় করতে পারবো। যদি আমরা স্ট্রাকচার না জানি, তাহলে কি করে করব?
হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1 হয়, কটা হাইড্রোজেন আছে? দুটো, সো +1 × 2। সালফারের অক্সিডেশন নাম্বার এক্স ধরে নিলাম, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2, কতগুলো আছে? 4টে, টোটালটা কত সঙ্গে সমান হবে? 0 সঙ্গে সমান হবে। সো হেয়ার x = +6। সো এখানে সালফারের অক্সিডেশন নাম্বার +6। আরও একটা এক্সাম্পল নিই, মনে করো সালফেট। সালফেট যে অ্যানায়নটা আছে, এই সালফেট অ্যানায়নে কিংবা আমাকে বললো অ্যামোনিয়াম যে আয়নটা আছে, অ্যামোনিয়াম ক্যাটায়ন, এই অ্যামোনিয়াম ক্যাটায়নে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার এবং সালফেট অ্যানায়নে সালফারের অক্সিডেশন নাম্বার আমাকে নির্ণয় করতে দিয়েছে। এখন দেখো সালফারের তো অক্সিডেশন নাম্বার আমরা জানি না, আমরা ধরে নিলাম সালফারের অক্সিডেশন নাম্বার এক্স প্লাস কতগুলো অক্সিজেন আছে? 4টে, তার অক্সিডেশন নাম্বার কত হয়? -2। সো -2 × 4, এই টোটালটা কত সঙ্গে সমান হবে? -2 সঙ্গে সমান হবে। কারণ আমরা পড়ে এসেছি বেসিক রুলে যে আয়নের অক্সিডেশন নাম্বারটা তার চার্জের সঙ্গে ইকুয়াল হয়। তাহলে এটা একটা আয়ন, সালফেট আয়নের টোটাল যে অক্সিডেশন নাম্বার সেটা -2 সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে যদি আমরা এক্সট্রা ক্যালকুলেট করি, এক্সট্রা কত বেরোবে? +6। তো এখানে সালফেট আয়নের মধ্যে সালফারের অক্সিডেশন নাম্বার +6। আবার দেখো অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার নির্ণয় করতে দিয়েছে। আমরা ধরে নিচ্ছি নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার এক্স প্লাস হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1, কতগুলো আছে? 4টে, টোটালটা কত সঙ্গে সমান? +1 এর সঙ্গে সমান। সো x + 4 দ্যাট ইজ ইকুয়ালস টু +1, সো x = -3। তাহলে অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার -3। এবার আমরা কিছু এক্সেপশনের দিকে যাই। যেমন দেখো প্রথম যে এক্সেপশনটা পড়ছি এক্সাম্পল, দ্যাট ইজ CrO5। আমাকে বললো CrO5 কম্পাউন্ডে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত। তাহলে আমরা যা বেসিক রুল পড়ে এসেছি সেই রুল অনুযায়ী অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়? -2 হয়। ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার জানি না, সো ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার আমরা ধরে নিলাম এক্স প্লাস অক্সিজেন -2, কতগুলো আছে? 5, টোটালটা কত সঙ্গে সমান হবে? 0 সঙ্গে, যেহেতু CrO5টা একটা নিউট্রাল কম্পাউন্ড। তাহলে এখান থেকে যদি এক্সটা নির্ণয় করি, এক্সটা কত বেরোবে আমাদের? +10। তাহলে ক্রোমিয়াম পেন্টক্সাইডে ক্রোমিয়াম পারক্সাইডে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা কত বেরোলো আমাদের? +10। এখন দেখো মনে করো সালফার, আমি একটা অন্য এক্সাম্পল দিচ্ছি। সালফার, আমরা জানি যে সালফারটা হচ্ছে গ্রুপ 16 এলিমেন্ট। গ্রুপ 16 এলিমেন্টের ক্ষেত্রে কি হয়, এর যে আউটার সেল আছে ভ্যালেন্স সেল, সেই ভ্যালেন্স সেলে 6টা ইলেকট্রন আছে। তো সালফারের আউটার সেলে কতগুলো ইলেকট্রন আছে? 6 ইলেকট্রন প্রেজেন্ট আছে। এবং প্রত্যেকটা এলিমেন্ট নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তাই যদি হয় তাহলে সালফারটা দুটো উপায়ে কিন্তু তার অষ্টক পূর্তি ঘটাবে। একটা সে কী করতে পারে, তার বাইরে যে 6টা ইলেকট্রন আছে সেই 6টা ইলেকট্রনকে সে ডোনেট করে দিতে পারে। তাহলে 6টা ইলেকট্রনকে যদি সে ডোনেট করে দেয়, এর আউটার সেলে 8টা ইলেকট্রন হয়ে যাবে। কিংবা আরেকটা কাজ করতে পারে, সালফার দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে 6টা ইলেকট্রন ডোনেট করা কিংবা দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করার মাধ্যমে সালফারটা অষ্টক পূর্তি করতে পারে। সেই কারণে এই যে সালফারটা আছে এর যে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হবে, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার দ্যাট ইজ +6। তার মানে কি, যে সে যতগুলো ইলেকট্রন ম্যাক্সিমাম যতগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে অষ্টক পূর্তি ঘটাচ্ছে সেটাই তার ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার, এবং যতগুলো ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করছে সেটাই হবে তার মিনিমাম অক্সিডেশন নাম্বার। কতগুলো ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করে অষ্টক পূর্তি ঘটাবে? দুটো। সো মিনিমাম অক্সিডেশন নাম্বার অফ সালফার ইজ -2। তাহলে সালফারের আমরা যে কোনো কম্পাউন্ড নিই না কেন, সেই কম্পাউন্ডে সালফারের মিনিমাম অক্সিডেশন নাম্বার -2 হবে এবং ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার +6 হবে, এর বাইরে কিন্তু হবে না।
ঠিক একইভাবে ক্রোমিয়ামের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 24। তাহলে এর এই যে ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। তাহলে এর আউটার সেলে টোটাল ইলেকট্রন কতগুলো আছে? 6টা। সো ক্রোমিয়ামের যে আউটার সেলটা আছে এর বাইরে 6টা ইলেকট্রন আছে। তাহলে ক্রোমিয়াম অষ্টক পূর্তি কীভাবে করবে? এই 6টা ইলেকট্রন দিয়ে দিতে পারে। তাহলে 6টা ইলেকট্রন যেহেতু দিয়ে দিতে পারে, তাহলে ক্রোমিয়ামের যে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার সেটা কত হবে? +6। কিন্তু আমরা এখানে কত পেলাম? ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার +10। তার মানে আমাদের যে প্রবলেমটা দিয়েছিল সেটা ভুল হয়ে গেছে, কারণ ক্রোমিয়ামের ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারটা +6 হয়, এর ওপরে হয়ই না। তাহলে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার যদি +6 হয়, তাহলে কি করে এখানে আমরা ক্রোমিয়ামের +10 করছি? আমাদের এই ভুলটা কেন হচ্ছে? সেখান থেকে আমাদের বুঝতে হবে, তার মানে নিশ্চয়ই এই কম্পাউন্ডের মধ্যে অক্সিজেনের যে অক্সিডেশন নাম্বারটা -2 ধরেছি, মানে অক্সাইড যৌগে যে ক্ষেত্রে যেটা হয় সেটা নয়, এর মধ্যে কিছু পারক্সাইড লিঙ্কেজও আছে। কিভাবে বুঝবো যে এই কম্পাউন্ডের মধ্যে কতগুলো পারক্সাইড লিঙ্কেজ আছে? দেখো, তাহলে নর্মালি যদি আমরা ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা এখানে ফাইন্ড করি, ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা কত হচ্ছে? +10। ক্রোমিয়ামের আমরা জানি যে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার কত হবে? +6। তাহলে কতটা বেশি হয়েছে? ডিফারেন্স কতটা হয়েছে? 10 থেকে এই 6টা বাদ দিই, দ্যাট ইজ 4 ডিফারেন্স হয়েছে। তার মানে হলো এটাই যে এখানে যে 5টা অক্সিজেন আছে তার মধ্যে এই 4টে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা -1। তার মানে এই 4টে অক্সিজেন পারক্সাইড লিঙ্কেজের মাধ্যমে যুক্ত আছে। তাহলে এই যে 4টে অক্সিজেন হবে, সেই 4টে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -1 হবে, এবং বাকি রইল কটা? একটা। সেই একটা অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2 হবে। যদি এই রকম এক্সিট করে যায়, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারের থেকে এক্সিট করে যায় অক্সাইড কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে বুঝতে হবে সেখানে পারক্সাইড লিঙ্কেজ আছে। এই পারক্সাইড লিঙ্কেজের জন্য অক্সিডেশন নাম্বারটা এইরকম অ্যাবনর্মাল চলে এসছে। এবং অক্সিডেশন নাম্বারটা আমরা, পারক্সাইড লিঙ্কেজ থাকলে তার অক্সিডেশন নাম্বারটা আমরা কী করে বার করব? প্রথমে কি করে নেব? নর্মাল অক্সাইড কম্পাউন্ডের ক্ষেত্রে যেমন হয়, -2 ধরে অক্সিডেশন নাম্বারটা বের করে নেব, +10 হয়েছে। এবার দেখবো যে এই যে এলিমেন্টটা আছে তার ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার কত হয়? এখানে +6। এই দুটোটাকে ডিফারেন্স করব, কতগুলো? 4টে। তার মানে 4টে অক্সিজেন -1 অক্সিডেশন স্টেটে থাকবে এবং একটা অক্সিজেন -2 অক্সিডেশন স্টেটে থাকবে। এবার দেখো, ক্রোমিয়ামের আমরা ধরে নিলাম জারণ সংখ্যা যেটা, সেটা x, এবং 4টে যে অক্সিজেন আছে তার অক্সিডেশন নাম্বার কত? -1। সো -1 × 4 প্লাস এক্ষেত্রে কত হচ্ছে? -2 × 1। টোটালটা কতর সঙ্গে সমান? 0-র সঙ্গে সমান। সো x = কত হচ্ছে? +6। তাহলে দেখো, এক্ষেত্রে ক্রোমিয়ামের যে অক্সিডেশন নাম্বার সেটা কিন্তু +6। মানে এইরকম অ্যাবনর্মাল কেসে কি হচ্ছে? যেটাই ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার সেটাই কিন্তু তার অক্সিডেশন নাম্বার হচ্ছে। কারণ নর্মালি যদি বার করি +10 হচ্ছিল, তাহলে এক্ষেত্রে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার আমরা জানি ক্রোমিয়ামের +6, এবং দেখো আমরা আলটিমেট বার করেছি কিন্তু ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা +6। এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, নাম্বার অফ পারক্সাইড লিঙ্কেজ। কতগুলো পারক্সাইড লিঙ্কেজ আছে? পারক্সাইড, এই লিঙ্কেজটাকে আমরা বলছি পারক্সাইড লিঙ্কেজ। এখানে অক্সিজেন অক্সিডেশন নাম্বার -1। তাহলে 4টে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -1 হয়েছে। একটা লিঙ্কেজে কতগুলো অক্সিজেন আছে? 2টো। তাহলে 4টে অক্সিজেন মিলে কতগুলো লিঙ্কেজ তৈরি করবে? 2টো লিঙ্কেজ তৈরি করবে। সো 4/2, দ্যাট মিনস 2। তার মানে এই যতগুলো অক্সিজেন -1 স্টেটে থাকবে তাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, নাম্বার অফ পারক্সাইড লিঙ্কেজ পেয়ে যাব। তাহলে CrO5 কম্পাউন্ডে 2টো পারক্সাইড লিঙ্কেজ আছে, এবং এই CrO5 কম্পাউন্ডে যদি আমরা স্ট্রাকচার দেখি, এটা দেখতে এমন হয়। এটাকে বলা হয় বাটারফ্লাই স্ট্রাকচার, মানে প্রজাপতি স্ট্রাকচারের মতো দেখতে হয়। এখানে দেখো,
এই অক্সিজেনটা পারক্সাইড লিঙ্কেজ, দ্যাট মিনস এটা -1, এটা -1, এটা -1, এটা -1, এটা কত -2, তাহলে ক্রোমিয়ামটা আলটিমেট কত হয়ে যাচ্ছে +6 হচ্ছে। তাহলে CrO5 কম্পাউন্ডে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার +6। সালফারের একটা কম্পাউন্ড নিয়ে নিই, মনে করো H2SO5, দ্যাট ইজ নোন অ্যাজ ক্যারোজ অ্যাসিড। এই ক্যারোজ অ্যাসিডে সালফারের অক্সিডেশন নাম্বার আমাকে বের করতে দিয়েছে। নর্মালি বের করলে কি হবে দেখো, +1 × 2 + x +-2 × 5, টোটালটা 0। সো x ইকুয়ালস টু এখানে কত বেরোচ্ছে +8। তাহলে যেহেতু অ্যাবনর্মাল চলে এসছে, তাহলে আমরা চোখ বন্ধ করে সালফারের যে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হয় সেটা পুট করে দিতে পারি +6। তাহলে এক্ষেত্রে সালফারের অক্সিডেশন নাম্বার +6 হবে। কি করে হচ্ছে আমরা একটু দেখে নিই। দেখো, যেহেতু অক্সিডেশন নাম্বারটা সালফারের ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারের থেকে এক্সিট করে গেছে, তার মানে বুঝতে হবে এই কম্পাউন্ডার মধ্যেও পারক্সাইড লিঙ্কেজ আছে। কতগুলো পারক্সাইড লিঙ্কেজ আছে দেখো, তাহলে আমরা বের করেছি কত 8, আর সালফারের ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার কত হয় 6। সো 8 - 6, দ্যাট মিনস দুটো যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা -1। এখানে টোটাল কতগুলো অক্সিজেন ছিল, 5টা অক্সিজেন ছিল, তার মধ্যে দুটো অক্সিজেনের যদি -1 হয়, বাকি যে 3টে অক্সিজেন আছে তার কিন্তু -2। তাহলে পারক্সাইড লিঙ্কেজটা বার করে নিই। পারক্সাইড লিঙ্কেজ নাম্বার অফ পারক্সাইড লিঙ্কেজ তাহলে কত হবে 2/2, দ্যাট মিনস 1। তার মানে H2SO5 যৌগে একটা পারক্সাইড লিঙ্কেজ আছে। তাহলে সালফারের অক্সিডেশন নাম্বারটা এবার বার করে নিই। দেখো, সো হাইড্রোজেনের জন্য +1 কতগুলো আছে, দুটো, সালফারের x প্লাস দুটো অক্সিজেন আছে -1 অক্সিডেশন নাম্বারে, প্লাস বাকি 3টে আছে কত -2তে, টোটালটা কত সঙ্গে সমান হবে 0 সঙ্গে সমান হবে। সো হেয়ার x ইকুয়ালস টু কত হলো, x ইকুয়ালস টু +6। তাহলে দেখো আমরা আগেই লিখেছিলাম যে H2SO5 যৌগে সালফারের অক্সিডেশন নাম্বার +6 হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু +6 হলো। এই যে ট্রিক্সটা, এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করে যদি আমরা একটা কম্পাউন্ডে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার বার করি, এটা একবার নিটে এসেছিল তোমাদের যে K3CrO8, এই কম্পাউন্ডে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার ফাইন্ড করো। তাহলে এক্ষেত্রে পটাশিয়াম কত, +1 × 3 + x × -2 × 8, টোটালটা 0 সঙ্গে সমান হচ্ছে। সো হেয়ার x ইকুয়ালস টু কত হবে তাহলে +13। তাহলে যেহেতু এক্সিট করে গেছে, আমরা চোখ বন্ধ করে +6 লিখে দিতে পারি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা তোমরা কিন্তু এই +6 লিখেই চলে আসবে। যখন এই +6 লিখে চলে আসবে, তোমাদের আনসারটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে তো আমরা তো এক্ষুনি শিখলাম যে যদি এক্সিট করে যায় ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে থেকে, সেক্ষেত্রে ওই এলিমেন্টটার অক্সিডেশন নাম্বারটা ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারটাই হয়। কিন্তু দেখো, আমরা যে দুটো এক্সাম্পল দিয়েছিলাম, সেখানে প্রথমটা কি ছিল CrO5, পরেরটা কি ছিল H2SO5, এর ম্যাক্সিমাম কত হয়েছিল, সরি অক্সিডেশন নাম্বার কত হয়েছিল +10, ম্যাক্সিমাম কত ছিল +6, এই ডিফারেন্সটা কত এসেছিল 4। এখানে ডিফারেন্সটা কত আসবে +8 -+6, এখানে ডিফারেন্সটা এসেছিল 2। এবং এই দুটো কম্পাউন্ডেরই ক্ষেত্রে এই যে ডিফারেন্সটা কিন্তু ইভেন সংখ্যা এসছে, একটা দেখো একটা জোড় সংখ্যা এসছে, কিন্তু এক্ষেত্রে যদি বার করি ডিফারেন্সটা কিন্তু বিজোড় সংখ্যায় চলে আসবে। দেখবে, দেখো ক্রোমিয়ামের আমরা এখানে বার করলাম কত অক্সিডেশন নাম্বার +13, ক্রোমিয়ামের ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার কত হয় +6। সো ডিফারেন্সটা কত হচ্ছে 13 - 6, দ্যাট মিনস 7। তাহলে একটা বিজোড় সংখ্যা চলে এসছে। তাহলে বিজোড় সংখ্যা যখনই চলে এসছে, তখনই কিন্তু আমাদের ক্যালকুলেশনে ভুল চলে আসছে এই বিজোড় সংখ্যাটা আসার জন্য। কারণ কি, কারণ একটা পারক্সাইড লিঙ্কেজে তো দুটো অক্সিজেন থাকে, তাহলে আমি এই 7টা অক্সিজেন দিয়ে কি করে পারক্সাইড লিঙ্কেজ তৈরি করব। তাহলে এক্ষেত্রে যদি আমাদের আরও একটা কোশ্চেন দিতে পারে যে নাম্বার অফ পারক্সাইড লিঙ্কেজ, এই পারক্সাইড লিঙ্কেজটা কত হবে, তাহলে 7/2 করতে হবে আমাকে।
মিনস 3.5 হচ্ছে, এটা তো আর হতে পারে না। তখন কি করতে হয় যে আইদার আমরা এই যে ক্রোমিয়ামের ম্যাক্সিমাম যে অক্সিডেশন নাম্বারটা সেটাকে বাড়াতে পারি বা কমাতে পারি। এখন দেখো +6 তো বেশি হতে পারে না, হলে কি হবে, +6 কম হবে। তাহলে আমরা ক্রোমিয়ামের যে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারটা আছে সেখান থেকে একটা স্টেপ আগিয়ে চলে এলাম, মানে 1 মাইনাস করে দিই। তাহলে আগে ছিল +6, এখন আমরা ধরে নিচ্ছি +5 হচ্ছে। তাহলে +5 যখনই করছি এই অক্সিডেশন, এই যে ডিফারেন্সটা কত চলে আসছে 8, তখন নাম্বার অফ পারক্সাইড লিঙ্কেজ কত হবে 8/2, দ্যাট মিনস 4। মানে একটা জোড় সংখ্যা চলে এলো, আমাকে সেটাই করতে হবে। যেহেতু আমরা উপরে উঠতে পারছি না, আমরা নিচে নামছি, নিচের একটা ধাপ নিচে নামছি এই ডিফারেন্সটাকে ইভেন সংখ্যা আনার জন্য। তাহলে এখন ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত হয়ে গেল, +5। তাহলে K3CrOH কম্পাউন্ডে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হবে +5। তাহলে এখানে কি 8টা অক্সিজেন -1 অক্সিডেশন স্টেটে আছে এবং বাকি আর কোনো কিন্তু -2 অক্সিডেশন স্টেটে কেউ নেই কিন্তু। তাহলে সবগুলোই কিন্তু পারক্সাইড লিঙ্কেজের মাধ্যমে যুক্ত আছে। তাহলে +1 × 3 + x plus -1 × 8, সো x টোটাল ইকুয়ালস টু 0, সো x ইকুয়ালস টু কত হচ্ছে, +5 হচ্ছে। তার মানে এক্ষেত্রে ক্রোমিয়ামের K3CrOH এই কম্পাউন্ডে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে তাহলে +5। এবং এই যৌগটার যদি আমরা গঠন দেখি সেক্ষেত্রেও আমরা বলতে পারবো এখানে 8খানা পারক্সাইড লিঙ্কেজ আছে। দেখো এই যৌগটার গঠন কেমন দেখতে হয়, এইরকম CrOOK দ্যাট ইজ K3CrOH। তাহলে কতগুলো পারক্সাইড লিঙ্কেজ আছে এই কম্পাউন্ডার মধ্যে, এই একটা পারক্সাইড লিঙ্কেজ, এই একটা এবং টোটাল 4টে পারক্সাইড লিঙ্কেজ। এখানে অক্সিজেন -1 -1 -1 -1 -1, সো এই ক্রোমিয়ামটা কত হচ্ছে তাহলে +5। তাহলে এক্ষেত্রে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা +5। এখন দেখো যে রেডক্স রিয়াকশনগুলোকে যখন আমরা সংজ্ঞায়িত করেছিলাম সেক্ষেত্রে আমরা একটা ডেফিনেশন পড়েছিলাম যে অক্সিডেশন নাম্বার কোনো একটা এলিমেন্টের বা ডিফারেন্ট এলিমেন্টের একটা রিয়াকশনের মধ্যে ইনক্রিজও করতে পারে আবার ডিক্রিজও করতে পারে। এই ধরনের রিয়াকশানগুলোকেই রেডক্স রিয়াকশান বলা হয়। সো অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করে কোনো একটা রিয়াকশানে, সেই রিয়াকশানকে আমরা বলছি অক্সিডেশন রিয়াকশান। মনে করো কোনো একটা রিয়াকশানে সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়েছে, তাহলে এক্ষেত্রে সালফারের অক্সিডেশন নাম্বার এখানে কত ছিল +4 এবং সালফিউরিক অ্যাসিডে সালফারের অক্সিডেশন নাম্বার +6। সো এখানে দেখো সালফারের যে অক্সিডেশন নাম্বার সেটা কি হয়েছে, ইনক্রিজ করেছে। আর যদি অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করে তখন সেই রিয়াকশনকে আমরা কি রিয়াকশন বলবো, দ্যাট ইজ অক্সিডেশন রিয়াকশন। এবং অক্সিডেশন নাম্বার যদি ডিক্রিজ করে তখন সেই রিয়াকশনকে বলা হয় রিডাকশন রিয়াকশন। যেমন একটা এক্সাম্পল ধরো যে সালফার ডাইঅক্সাইড থেকে H2S ফর্ম করেছে, তাহলে এখানে সালফারের অক্সিডেশন নাম্বার কত +4, এখানে সালফার -2, তাহলে +4 থেকে -2 হচ্ছে মানে অক্সিডেশন নাম্বারটা কি হয়েছে, ডিক্রিজ করেছে। অক্সিডেশন নাম্বার যদি ডিক্রিজ করে তাহলে দ্যাট ইজ রিডাকশন রিয়াকশন। এখন দেখো যদি আমাকে কোশ্চেন করে যে H2SO5 এখান থেকে মনে করো তৈরি হলো H2SO4, এখানে আমাকে বলল যে এটা কি অক্সিডেশন বা রিডাকশন রিয়াকশন। তাহলে এখন দেখো যারা আমরা বেশি জেনে গেছি তারা আমরা বলবো না, এটা কিন্তু অক্সিডেশন রিয়াকশনও নয় রিডাকশনও রিয়াকশন নয়। কারণ দেখো এখানে সালফারের অক্সিডেশন স্টেট কত +6, এখানে সালফারের অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার কত +6। তাহলে অক্সিডেশন নাম্বারের যেহেতু কোনো চেঞ্জ হয়নি, এটা অক্সিডেশন রিয়াকশন নয় বা রিডাকশন রিয়াকশনও নয়।
কিন্তু যারা জানে না তারা কিন্তু সঠিক উত্তর দেবে। তারা কিভাবে উত্তর দেবে? তারা দেখে নেবে যে এখানে সালফারের যে অক্সিডেশন নাম্বার সেটা হচ্ছে +8, এখানে সালফারের অক্সিডেশন নাম্বার +6, তাহলে +8 থেকে +6 হচ্ছে, তার মানে অক্সিডেশন নাম্বার কি হচ্ছে, এখানে ডিক্রিজ হচ্ছে। সো দ্যাট ইজ এ রিডাকশন রিয়াকশন। তাহলে আমরা যারা বেশি জেনে গেছি তারা কিন্তু উত্তরটা দিতে পারলাম না, কিন্তু যারা কম জানে তারা উত্তরটা দিয়ে ফেললো, এবং রাইট আনসার কিন্তু দ্যাট ইজ এ রিডাকশন রিয়াকশন। তাহলে আমরা কি ভুল জানলাম? না, আমরা ঠিকই জেনেছি। দেখো, আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এখানে কিন্তু কোনো পারক্সাইড লিঙ্কেজ নেই, বাট এই H2SO5 কম্পাউন্ডে কিন্তু পারক্সাইড লিঙ্কেজ আছে। তাহলে পারক্সাইড যদি লিঙ্কেজ থাকে সেক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়? -1। আর এখানে যেহেতু কোনো পারক্সাইড লিঙ্কেজ নেই, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2। সো এখানে দেখো -1 থেকে -2 হচ্ছে, তার মানে অক্সিডেশন নাম্বারটা কি হচ্ছে? ডিক্রিজ করছে। আর অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করলে দ্যাট ইজ এ রিডাকশন রিয়াকশন। তাহলে এখানে সালফারের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে না, কিন্তু অক্সিজেনের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে। তাহলে কোনো একটা এলিমেন্টেরই যদি অক্সিডেশন নাম্বারের কোনো রকম চেঞ্জ হয়, সে ডিক্রিজও করতে পারে বা ইনক্রিজ করতে পারে। যদি ইনক্রিজ করে অক্সিডেশন রিয়াকশন হবে, যদি ডিক্রিজ করে রিডাকশন রিয়াকশন হবে। তাহলে যেহেতু এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে, সেই কারণে এটা কিন্তু রিডাকশন রিয়াকশন। যারা জানে না তারা কিন্তু উত্তরটা রাইট দেবে, বাট তার সঠিক কারণটা বলতে পারবে না। কিন্তু যারা জেনে গেছি এখন আমরা, তারা কিন্তু আমরা রাইট আনসার দেব এবং সঙ্গে রাইট এক্সপ্লানেশনটাও দিতে পারবো। আশা করি আজকের লেকচারটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।